আমরা প্রত্যেকে জানি গতকাল এই স্টুডিওতে বারবার আলোচনা হয়েছে যে অনুমতি পেলে সরকারি আধিকারিকদের ক্ষেত্রে অনুমতি পেলে তবেই চার্জ ফ্রেম করা যায়, তারপর ট্রায়াল শুরু হয়। সেই একটা অনুমতি 1 বছরেরও বেশি সময় যদি আটকে থাকে এবং প্রতিদিন বারবার, এমনকি সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অর্থাৎ মুখ্য সচিবের স্তরে মাননীয় বিচারপতি সেই বিষয়ে অনুমতি না দেওয়ার অথবা নীরব থাকার কারণ জিজ্ঞেস করেন এবং কোনো উত্তর না পান, বরঞ্চ উল্টো দিকে তাকে শুনতে হয় যে তিনি মুখ্য সচিব, মাননীয় মুখ্য সচিব নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে? মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি আজকে স্পষ্ট বলেছেন যে এটা কি ধরে নিতে হবে যে অভিযুক্তরা এত প্রভাবশালী যে মুখ্য সচিবও বিচার শুরু করতে সিদ্ধান্ত নিতে পারছেন না। 2রা মের মধ্যে অনুমোদন নিয়ে অবস্থান চূড়ান্ত করতে হবে এবং জানাতে হবে মুখ্য সচিবকে, একেবারে পরিষ্কার 4র্থবারের জন্য, এবং বলেই দিয়েছেন শেষবারের জন্য কার্যত হুঁশিয়ারি দেয়া হলো রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে, রাজ্যের মুখ্য সচিবকে। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পরপর দুদিনে দুবার ধাক্কা খেল রাজ্য সরকার। সোমবার 2016 সালের এসএসসি সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই নিয়োগ দুর্নীতিতেই অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিল হাইকোর্ট। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন, এটা কি ধরে নিতে হবে অভিযুক্তরা এত প্রভাবশালী যে মুখ্য সচিব বিচার শুরু করতে সিদ্ধান্ত নিতে পারছেন না? কোর্টের উচিত এই বিষয়ে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়া। প্রয়োজনে কোর্ট সিবিআইকে নির্দেশ দিতে পারে যে মুখ্য সচিবকে অ্যারেস্ট করো। নিয়ম অনুযায়ী গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। 2022 সালে নভেম্বর মাসে মুখ্য সচিবের কাছে সিবিআই সেই সংক্রান্ত অনুমোদন চায়। অভিযোগ রাজ্য প্রশাসনের তরফে এখনো কিছু জানানো হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে তা জানতে চেয়ে গত 22শে মার্চ মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। 26শে মার্চ ইডির তরফেও আদালতের এই নির্দেশ সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করা হয়। এখনো সেই রিপোর্ট না আসায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি। এদিন তিনি বলেন, তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় যে কোনো বাধা আসছে তাহলে তা সরানোর কাজ করতে হবে। মুখ্য সচিব বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি না দিলে বাধ্য হয়ে আদালতকেই সেই কাজ করতে হবে, সেই মর্মে নির্দেশিকা জারি করতে হবে। মঙ্গলবার মুখ্য সচিব বিপি গোপালিকার ভূমিকা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারের অবস্থান জানাতে শেষবারের জন্য সময় দিয়েছে হাইকোর্ট। নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট বলেন, 2রা মের মধ্যে অনুমোদন নিয়ে অবস্থান জানাতে হবে মুখ্য সচিবকে। এরপরও মুখ্য সচিব অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি হবে। মুখ্য সচিব যদি দলের লোকের মতন করে চলেন তাহলে সেই মুখ্য সচিবকে রাখার মানে কি আছে? মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীর হয়ে দালালের মতন ভূমিকা পালন করছেন বলে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসা উচিত। কোর্ট যেটা বলেছেন এটা কোর্টের বক্তব্য। যার ক্ষেত্রে বলা হচ্ছে মাননীয় মুখ্য সচিব, তিনিও একজন দায়িত্বশীল অফিসার, ফলে তার বক্তব্য কি, তিনি কি জবাব দেবেন, তার আইনজীবীরা তারা যথাসময়ে কোর্টকে তাদের বক্তব্য জানাবেন। এর আগে মুখ্য সচিব হাইকোর্টে যে রিপোর্ট দেন তাতে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে অনুমোদন নিয়ে লোকসভা নির্বাচনের পর রাজ্যের অবস্থান জানানো হবে। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মুখ্য সচিবের রিপোর্টে আদালত সন্তুষ্ট নয়। নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। তিনি অযথা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। মুখ্য সচিব এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন, বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি। তাকে মাথায় রাখতে হবে দুর্নীতির শিকড় গভীরে। অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ আছে। বিচার শুরুর সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুদীপ্তবাবু, আপনি যেহেতু বিচার বিভাগের সঙ্গেই যুক্ত, আমি বলছি প্রতিদিন একজন সিনিয়র বিচারপতি যে কেউ হতে পারেন, কিন্তু তিনি একটা জিনিস জানতে চাইছেন এবং যেটা একদম প্রশাসনিক এবং দায়িত্ব কর্তব্য। যদি সরকার অনুমতি দিতে নাও চায়, সরকার যদি না চায় যে চার্জ ফ্রেম হোক বা ট্রায়াল শুরু হোক, সেটাও তো সরকারকে জানাতে হবে। সেই কোনো উত্তর, নিরুত্তর থাকছে সরকার দিনের পর দিন। মাননীয় বিচারপতি জানতে চাইছেন কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আমি বলছি কোথাও অন্য কোনো রাজ্যে এই ঘটনা দেখা যায় না, 1। 2 হচ্ছে কোথাও কি এটা সরকারের বিচার বিভাগের প্রতি মানে যে মনোভাব তার একটা প্রতিফলন হচ্ছে? দেখুন, 4 বার একজন মাননীয় বিচারপতিতে বলতে হবে কেন? দেখুন, আপনারা এটা দেখালেন, জাস্টিস জয়মাল্য বাগচি 4 বার বলেছে। আপনাদের বলি, এই সেম ইস্যু জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন হয়েছিল এবং গভর্নমেন্ট প্লিডারকে ডেকে পাঠানো হয়েছিল। ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করেছিল যে আপনারা কেন স্যাংশন দিচ্ছেন না।
তখন গভর্নমেন্ট লিডার বলেছিলেন যে উনি এখন ব্যস্ত ইলেকশন নিয়ে, হলে এটা কোনো কথা না, আপনারা ব্যবস্থা নিন যাতে দ্রুত স্যাংশন দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু একদম। আপনার সিদ্ধান্তটা জানান। এবার এই প্রশ্ন কেন জয়মল্ল জাস্টিস বাগচির গড়ে ওঠে? যারা অ্যারেস্টে, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিময় সিনহা, এনাদের বেল অ্যাপ্লিকেশন হয়, তখন সিবিআইকে জিজ্ঞেস করা হয় যে এখনও ট্রায়াল কেন চালু হচ্ছে না। সিবিআই বলে দেখুন আমরা 2022 সালের সেপ্টেম্বর মাসে স্যাংশন চেয়ে পাঠিয়েছি, এখনও অবধি আসেনি। তখন জাস্টিস বাগচি বলে যে আপনারা এখনও অবধি কেন স্যাংশন দিচ্ছে না? প্রথম দিন বলা হলো যে আমি জানাচ্ছি, দ্বিতীয় দিন বলা হলো যে আমার আরেকটু সময় চাই, তৃতীয় দিন বলা হলো উনি ব্যস্ত আছেন ইলেকশনের কারণে আসতে পারেনি, আজকে বলা হচ্ছে আমার আরেকটু সময় চাই। এতে একটা জিনিস প্রমাণিত যে আজকে কিন্তু মুখ্য সচিব নিরপেক্ষভাবে কাজ করছে না, নয়তো যাদের বিরুদ্ধে স্যাংশন চাওয়া হচ্ছে, যারা এই অপরাধ করেছে, তারা এতটাই প্রভাবশালী যে তাদের স্যাংশন মানে স্যাংশন দেওয়ার সাহস মুখ্য সচিব দেখাতে পারছেন। এবার এই ইনফ্যাক্ট মাননীয় বিচারপতি এই কথাটাই বলেছেন। এবং ব্যাপারটা হলো স্যাংশনের ব্যাপারটা আসলো কেন? ধরুন একজন সরকারি আধিকারিক, তার কোনো অফিসিয়াল কাজে ইন কোর্টস অফিস অফিসিয়াল ডিউটি কোনো একটা কাজ করেছে, তার বিরুদ্ধে একটা কমপ্লেন হলো, তাকে সেই প্রোটেকশনটা দেওয়ার জন্য যে সে যেন আননেসেসারি হ্যারাস না হয়, তাই জন্য একটা স্যাংশনের প্রভিশন আছে। কিন্তু এই ক্ষেত্রে যে অভিযোগ ওনাদের বিরুদ্ধে হয়েছে, কোনো অভিযোগই কিন্তু নট ইন পারফরমেন্স অফ হিজ অফিসিয়াল ডিউটি, তাই আজকে কিন্তু ওনাকে স্যাংশন দিতেই হবে, এবং এই জন্যই ওটাকে উনি আটকে রেখে দিয়েছেন, যাতে করে স্যাংশন দিলে ট্রায়াল চালু হয়। এবং ট্রায়াল চালু হলে মানে চান না যে ট্রায়ালটা চালু হোক, কারণ এই ট্রায়াল চালু হলে এই দুর্নীতির কিন্তু একটা লজিক্যাল কনক্লুশন আসবে এবং মাথারা সবাই চলে সরকার আসবে। নিজে থেকে নিরুত্তর থেকে গোটা বিষয়টার মধ্যে জড়িয়ে তাতে আরো প্রমাণ থাকছে। হচ্ছে যে সরকার সত্যি কি আদৌ সত্যিকারের চায় যে আমরা একটা নো টলারেন্স টু করাপশন। বেশ বেশ আমি আসবো, কিন্তু নো টলারেন্স টু করাপশনের ঠিক উল্টো দিকের উদাহরণগুলো প্রতিদিন সামনে আসছে। আমি বারবার বলছি যে শুধু এটা শিক্ষা দুর্নীতি বা এসএসসি বা এসএসসির ক্লাস 9, 10, 11, 12 বা গ্রুপ সি গ্রুপ ডির বিষয় নয়। তার কারণ আজকে শুধু যদি আমরা কলকাতা হাইকোর্ট দেখি, আবার একটা খাদ্য দফতরের এসআই পদে নিয়োগ, সেখানে সরাসরি মাননীয় বিচারপতি সিআইডি তদন্তের, কেউ বলতেই পারেন যে দেখুন সিবিআই বা ইডি নয়, অন্তত সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু আবার একটা নিয়োগ দুর্নীতিতে তদন্তের নির্দেশ দিতে হলো কলকাতা হাইকোর্টকে। কেন? এ প্রশ্ন থাকবে। দেখুন, রাজ্যে ফের একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল, যার তদন্তভার সিআইডিকে দিল কলকাতা হাইকোর্ট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল করা হয়েছে 2016 এসএসসির পুরো প্যানেল। সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের 16-17 মার্চ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে 480টি শূন্য পদের জন্য প্রায় 12 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। অভিযোগ ওঠে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা এই মামলার তদন্তভার দেন সিআইডিকে। বিচারপতির নির্দেশ, এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত হবে। রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া সব এফআইআরেরও তদন্ত করবে সিআইডি। এর পাশাপাশি খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। 22 মের মধ্যে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। প্রশ্ন ফাঁস ভারতবর্ষে হচ্ছে সর্বত্র। কিছুদিন আগে ইউপিতে হয়েছে, তার জন্য রাহুল গান্ধী সেখানে প্রতিবাদ করেছে। বাংলায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। সিআইডি সিবিআই তদন্ত করে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। 480টা পোস্ট, 12 লক্ষ পরীক্ষার্থী, সেখানেও প্রশ্ন ফাঁস এবং সেখানেও দুর্নীতি। আজকে কোর্ট সিআইডিকে দায়িত্ব দিয়েছে, এডিজি সিআইডি তার দায়িত্বে যত এফআইআর হয়েছে সেগুলোকে নিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য। এটা যুবকের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের যুদ্ধ ঘোষণা। এই যুবকরা মানবে না। এটা আইনি বিষয়, বিচারাধীন বিষয়, একটা পদক্ষেপ কোর্ট নিয়েছে। তো ফলে যে দফতর সরকারের রয়েছে তাদের তরফে তাদের আইনজীবীরা যথাযথভাবে বিষয়টা দেখছেন। এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। এসএসসিতে নিয়োগ দুর্নীতির কারণে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। এর মধ্যেই এবার খাদ্য দপ্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তভার সিআইডিকে দিল আদালত। সৌভিক মজুমদার, সুমন ঘড়াই ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, এখনো দফতরের নিয়োগ দুর্নীতি অবধি বিতর্ক বাদ দিন, তদন্তের ওপরে উঠতে পারছে না সিআইডি তদন্ত, কিন্তু প্রত্যেকটা
CID এর আগে তদন্তের- দমকলে হলো, হ্যাঁ, এর আগে বন ঠিক আছে। দপ্তর, প্রত্যেকটা না, দপ্তরের আমি তদন্ত। বলছি ধরুন সিআইডি তদন্তের নির্দেশ GTA হয়েছে, আশা করব হ্যাঁ। সিআইডি সঠিকভাবে তদন্ত করবে এবং হ্যাঁ। এর সঙ্গে যারা যারা যুক্ত তাদের কঠিন শাস্তি ঠিক হবে। তো, কিন্তু আমি বলছি আমরাও ভরসা করছি, কিন্তু আমি বলছি আমি বারবার বলছি- তদন্ত করতে আমি হচ্ছে কেন? বারবার ধরে যে কথাটা বলছি যে একটা পারসেপশন তৈরি হয়েছে সুমনদা, এটা অস্বীকার করলে হবে না পশ্চিমবঙ্গে। ধরুন এই এক মিনিট একটু বলতে দিন। একটা পারসেপশন তৈরি হয়েছে। আমি বলছি প্রশ্ন ফাঁসের ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্য রাজ্যের আমি উদাহরণ দিচ্ছি বলে নয়, অন্য যারা রাজ্যে মানে ওই প্রশ্ন ফাঁস হলে তদন্ত হয়, কিন্তু সরকারের দিকে আইন ওঠে না কেন বলেন তো? আঙুল ওঠে এই কারণে যে ওখানে এই পারসেপশনটা তৈরি হয়নি। সরকার আমরা পশ্চিমবঙ্গে চোর বলে এই perception মিছিল করে না। তৈরি করে দেওয়া হয়েছে। আমরা সবাই যে চোর বলে যেখানে- সরকার যেখানে মিছিল করে না যেকোনো অন্য নিয়ম- রাজ্যে। যেকোনো অন্য রাজ্যের নিয়ম মুখ্যমন্ত্রী রাখতে ওয়াই হবে। চ্যানেলে বসে পড়ে না, সরাসরি চোর বাঁচানোর জন্য। সরাসরি ঠিক সেক্ষেত্রে আরে বলেছেন, চোর অন্য চোরেদের রাজ্যে সরকার আচ্ছা, দিকে, আচ্ছা, অন্য রাজ্যে হ্যাঁ। অন্যদের হয় না। ঠিকই, কিন্তু আমি বলছি একদিকে প্রত্যেকের কাছে যাবো, এটা মজার, কিন্তু আমি বলছি যে একদিকে প্লিজ এদিকে একটু আসি শুভময়দা, বেশ, একদিকে বিস্ময়করভাবে সরকারের দিকে আঙুল ওঠে, অন্যদিকে সরকার ওটা যেহেতু দিনাজপুরে হয়েছে, একজন বিজেপির মানে নেতা এবং পার্টির পদাধিকারী তার দিকে আঙুল তোলে, ওটা উনি করিয়েছেন। এ বিচিত্র, মানে চুরিরও চূড়ান্ত পলিটিক্যালাইজেশন যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গে। সুমনবাবু, আমি জাস্ট একটু একটা একদম। পারসেপশনের কথা বলি আর কি। প্রথম হচ্ছে সবাই দুর্নীতি করে চাকরি পায়নি, এটা একদম সঠিক কথা, কিন্তু এই সঠিক কথাটা তৃণমূল শিখিয়ে দিল এমন নয়। কেন বলছি, আপনি দেখুন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমাদি, সেচ দপ্তরে পার্থবাবু, কৃষি দপ্তরে শোভনদীপ বাবু, পরিবহন দপ্তরে স্নেহাশিস বাবু, সায়েন্স টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তি উজ্জ্বল বাবু, বাবুল সুপ্রিয় আইটিতে, আচ্ছা শশী পাঁজা মানে শশীদি শিল্প বাণিজ্য। আচ্ছা কোনো দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে গত 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছরের মধ্যে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু যেখানে যেখানে কাজ হচ্ছে কেউ দুর্নীতির কথা বলছে না। এখানে মানুষ যে দুর্নীতির কথা বলছে তৃণমূল বিরোধী বলে নয়, দুর্নীতির প্রসঙ্গটা একেবারে সামনে চলে এসছে। এই যখন আলোচনা করছেন আপনার তো কেন্দ্রীয় সরকারের দিকেও আঙুল দেওয়া একদম দরকার। অদ্ভুত কথা বলছেন সেই তো। আলোচনাগুলোও তো আসা রাজ্যের দরকার। ব্যাপারে কেন্দ্র সরকার কি করছে? একদম ঠিক বলেছেন, একদম ঠিক। কিন্তু আপনি হারাম করার জন্য চেষ্টা করছেন। আমি বলছি তো, আশ্রয় দেয়, তাদেরকে পদাধিকার দেয়, তাহলে সেই দলের সেই দলের কথা একটা কথা বলে শেষ করি। না, বাংলা প্রশ্নের পরীক্ষা দিতে এসেছি, এবার অঙ্ক কোশ্চেন দিচ্ছেন কেন? এটা তো বাংলা প্রশ্নের পরীক্ষা হচ্ছে। আরে ওনাদের আমরা বুঝে নেবো যখন বিজেপির প্রশ্ন আসবে। বিজেপির প্রশ্ন আসছে না তো। তদন্ত হচ্ছে না, নারায়ণ মন্দির নিয়ে এক লাইনে আলোচনা বলবো, হচ্ছে না। এক লাইনে তাহলে বলবো, ওরা চাকরি পেয়ে যাবে। আজকে আমরা কি তৃণমূল বিরোধী তা না, সরকারের যে খারাপ কাজগুলো সেটার বিরোধী, এটা আমরা বলে না, সমস্ত বাঙালি যারা তাদের তৃণমূলের বাড়ির লোকেরাও আছেন, সমস্ত বাঙালির দায়িত্ব নিয়ে নেবেন না, সমস্ত বাঙালির দায়িত্ব মামাটি নিয়ে নেবেন। মানুষ। এরকম 2013 থেকে চলছে। ভাই তৃণমূল সরকার একাধিকবার নির্বাচিত, 2024 ভালো রেজাল্ট হবে, চিন্তা আপনি করবেন না। প্রফেসরি করেন, না, আমি বলছি। অধ্যাপক, আমি যদি না, ছবি সমস্ত আঁকি বাঙালির দায়িত্ব অশিক্ষিত নিয়ে একটা নেবেন। লোক হ্যাঁ। আপনার সামনে বসে নেই, হ্যাঁ, এক নম্বর। সুতরাং আমি কি বলবো সেটা আমাকে না বলতে না দিন। বলুন না, সমস্ত বাঙালির দায়িত্ব নিয়ে নিচ্ছেন বলে বলুন। অধ্যাপক নিশ্চয়ই নিচ্ছি, হ্যাঁ সেটাই বলি। যেটা বাঙালি আপনারা বলেই নিচ্ছেন না। বাঙালির দায়িত্ব এক নিতে মিনিট। হবে। যেটা আপনারা নিচ্ছেন না, এই মাত্র একটু আগে বলছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন, এই যে দেখছেন 1500 দিন বসে আছে রাস্তায়, তাদের সবার চাকরি হোক, এখন চাকরিটা পিছিয়ে গেল। 1500 দিনে একদিনও গেছেন মুখ্যমন্ত্রী? না, না, মুখ্যমন্ত্রী না, না, যাওয়ার দরকার এক নেই। মিনিট। এটা কি বডি ল্যাঙ্গুয়েজ আজকে আরেকবার দেখান, মানুষ এটা দেখুন। কথা ঘোরাবেন না, চাকরি কথা হচ্ছে ঘোরাবেন না। বডি ল্যাঙ্গুয়েজ আজকে দেখুন। দেননি কেন মাত্র চাকরিটা? দেখে হাতে মাইক্রোফোন নিয়ে হেঁটে চলেছেন। আচ্ছা দেবজিৎ বলছে আরেকবার দেখান। আজকে অমিত শাহ এসেছেন, সেই দুর্নীতি নিয়ে অভিযোগ, শুধু শিক্ষা নয়, বিভিন্ন দুর্নীতির পরত নিয়ে অভিযোগ দেখাবো। পাশাপাশি অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়। ममता दीदी के शासन में करप्शन का शासन चालू हो गया है। उनके मंत्रियों के घर से 50 करोड़ 75 करोड़ रुपया कैश मिलती। ये करप्शन बंद होना चाहिए या नहीं होना चाहिए? বিজেপি করলে সাতকুল মাপ আর অন্যদের বেলায় বন্ধ সব। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। লোকসভা ভোটের আবহে সেই প্রসঙ্গ তুলে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। तृणमूल कांग्रेस के नेताओं के घर देखिएगा, 10 साल पहले जो झोंपड़ी में रहते थे, साइकिल पर घूमते थे, इन सबके
4 मंजिला के मकान हो गए और बड़ी बड़ी गाड़ियों में घूमने लगे हैं। भाई और बहनों, ये पैसा आपका है, रायगंज के युवाओं का पैसा है। ये टीएमसी वाले कट मनी कर कर मोदी जी ने भेजा हुआ 7 लाख करोड़ रुपया चाऊ कर दे भाई, चाऊ कर दे। ममता दीदी की हिम्मत नहीं है बंगाल के गरीबों के हक पर कोई संतरास करने की हिम्मत नहीं है, हिम्मत नहीं है। ये कट मनी जो चल रहा है उसको भारतीय जनता पार्टी समाप्त कर देगी। একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি? জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে কার নাম বড় গদ্দার। রাজ্যের সরকার স্ক্যামের সরকার, কেলেঙ্কারির সরকার, দুর্নীতির সরকার, লুঠের সরকার, যুবককে তার স্বপ্ন ধ্বংস করার সরকার, মায়ের চোখের জল তাকে মুছিয়ে দেওয়ার পরিবর্তে সন্তানের সর্বনাশ করে মায়েদের চোখে জল আনার সরকার। এই সরকারের অবসান ছাড়া কোনো বিকল্প নেই। দিল্লির সরকার যেমন অপরাধী তার অবসান চাই, রাজ্যের সরকার অপরাধী তারও অবসান চাই। কার গায়ে কাদা আর কে স্বচ্ছ এই বিতর্কের শেষ নেই। শিবাশিস মৌলিক, সুমন ঘরাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, আমি আবার আমার একেবারে প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, এই যে মুড়ি মিছরি একদর হয়ে গেল, এই একটা কোথাও বাধ্যতামূলকভাবে জেনারেলাইজেশন হলো, তাতে কিছুটা কি রাজনৈতিক সুবিধা হয়ে গেল শাসক দলে? তারা বলতে পারবে দেখুন একজন যোগ্য কেন অযোগ্যদের জন্য বঞ্চিত হবে? দেখুন সুমনদা, কারণ রাজনীতি এখন সামনে ভোট, দুটো চলছে। মানে নাগরিকদের দুটো স্তর আছে, একটা ক্রিটিক্যাল মাস যারা বুঝতে পারছে যে সবগুলো দুর্নীতির সাথে এই দুর্নীতিতেও একটা দুর্নীতি এবং এসএসসি তার ভূমিকা পালন করেনি জন্যই আজকে 26,000 ছাত্রছাত্রী প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই এই সাধারণ মানুষ, এটা তো ক্রিটিক্যাল মাস জানতে পারছে। কিন্তু আরেকটা মাস আছে যারা নিয়মিত খবর জানেন না, যারা দেখেন না বা অবগত নন, তাদের কাছে কিন্তু আপনি পৌঁছে দিতে হয়। এখানেই সংগঠনের জোরে কিন্তু তাদের কানের কাছে পৌঁছে দিতে হয়, তাদের কাছে ন্যারেটিভ তৈরি করতে হয় তাদের মতো, তাদের ভাষায় এবং তাদের মিথ্যে কথা পুরোটাই থাকে, মানে সত্যি কম থাকে, পুরোটাই মিথ্যে থাকে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে 23 লাখ মানে কর্মপ্রার্থী যারা ছিলেন তারা তো বঞ্চিত হয়েছিলেন। অ্যাকচুয়ালি তো 26,000 নয়, 23 লক্ষ, তাই 23 লক্ষ বঞ্চিতদের হয়ে কোনো বিরোধী দল আজকে একটা মিছিল করেছে? কোনো বিরোধী দল একটা মিটিং করেছে? আজকে কলকাতার রাজপথ তো অবরোধ হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থাকতেন। যে 23 লক্ষ মানুষের হয়ে কথা কে বলবে বিরোধী দল যদি না বলে? আজকে কিন্তু স্তব্ধ হয়ে যেত। আমি কিন্তু বলছি আজকে সুজন চক্রবর্তীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কিন্তু কর্মসূচি পালন করেছেন, গণ আন্দোলনে যাননি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? তার মতন করে ন্যারেটিভ তৈরি করেছেন, যেই ন্যারেটিভে বিচারকদের সরাসরি তিনি আক্রমণ করেছেন, যে ন্যারেটিভে তিনি তিনি বলছেন যে চাকরি খেয়েছে কে, মানে শুভেন্দু অধিকারী আবার কে, চাকরি খেয়েছে কে, বিজেপি ছাড়া আবার কে। ফলে এই যে ন্যারেটিভটা শেষ পর্যন্ত তার যেহেতু সংগঠন আছে, সংগঠনের কাছে সে কিন্তু বিরোধীরা কাউন্টার করতে পারবে। একদম। প্রথম কথা হচ্ছে পুরো মানে এইসব যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে মামলা হিসেবে কারা প্রথম নিয়ে গিয়েছিল? মামলা হিসেবে বামেরাও বলবেন যে আমরাও গিয়েছিলাম, প্রত্যেকটা আমি আবারও বলছি ক্রিটিক্যাল মাসের কথা বলছেন বিশ্বনাথ দা। একটা মিটিং করতে গেলে কিভাবে পারমিশন নিতে হবে জানেন? কোথাও জানাতে এবারে বলি কিন্তু এই এসএসসি ছেলেমেয়েরা করেছে, এসএসসি ছেলেমেয়েরা লাগাতার আন্দোলন করেছে, এই আন্দোলনের তাদের আন্দোলনের জন্য কিন্তু আজকে একদম একমত। আপনি কি জানেন যে প্রত্যেকবার এই এসএসসি যারা আন্দোলন করেছেন তাদের টয়লেট বন্ধ করে দেওয়া হতো? সেই সময় কোন সুশীল সমাজ যায়নি, আমরা গিয়েছি। আমি একটা জিনিস শুধু বলবো যে
এখন ভোট চলছে তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন আমি বললাম যে বিরোধীরা ইন পার্টিকুলার আমি বামেদের কথা বলতে পারি ঠিক সেই কাজটা, অর্থাৎ এটাকে একটা লড়াই হিসেবে নেওয়া হচ্ছে। ফলে এই নিয়োগ দুর্নীতি যা বেরিয়েছে, আপনি একেবারে দার্জিলিং থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক লড়াই। আরেকটা বলে শেষ করবো, সুমনদার কাছে আমার একটা প্রশ্ন আছে। সুমনদার কাছে আমার একটা প্রশ্ন আছে। ওনার নেত্রী ওখানে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বড় গদ্দারের নাম থেকে পাস করে দিন পুরুলিয়া দুর্নীতিতে। আমি এখানে চ্যালেঞ্জ করছি, আরেক মিনিট আমি বলছি এই কাজটাই চলছে। এবার ইলেকশনে দাঁড়িয়ে বিশ্বনাথবাবু আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম যে এবারের লড়াই ভোট যেটা হবে অপ্রত্যাশিত ভোট এবং ট্রায়াঙ্গুলার ফাইট বলতে যা বোঝাই সেটাই হবে। এবং যে আমি আপনাকে বলছি যে সিবিআই এবং ইডি কে বারবার হচ্ছে তৃণমূল কংগ্রেসই বারবার বলেছেন তাহলে স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব সিবিআই যার বিরুদ্ধে অভিযোগ আছে তার বিরুদ্ধে তদন্ত দেখানো হচ্ছে। কিন্তু আমি এখানে আমার পরের প্রতিবেদন রাখবো, সেখানে হচ্ছে আরো একবার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন, যেখানে আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছি, সেখানে মাননীয় প্রধান বিচারপতিকে বলতে হচ্ছে যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে মারাত্মক কথা বললেন। এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। আমরা নির্বাচন কমিশনকে বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। একথা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর দিনে মিছিলের যে ঘটনা তার প্রেক্ষিতে বললেন, কার্যত বলতে বাধ্য হলেন। দেখুন, আমরা নির্বাচন কমিশনকে বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর দিন অশান্তি সংক্রান্ত মামলার প্রাথমিক পর্যবেক্ষণে এই কথা বলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। 17 এপ্রিল মুর্শিদাবাদের শক্তিপুর বাজারে রামনবমীর দিন বিকেলে মিছিলে ব্যাপক অশান্তি হয়। মুহুর্মুহু বোমাবাজি, ইট বৃষ্টিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অশান্তির মধ্যে পড়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন এলাকাবাসী। আক্রান্ত হন শক্তিপুর থানার ওসি সহ 3 জন পুলিশ কর্মী। ইটের আঘাতে মুখ ফেটে যায় ওসির। এরপরই এই অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। 13ই মে 4র্থ দফায় ভোট হওয়ার কথা মুর্শিদাবাদে। তার আগে সোমবার ভিএইচপি করা মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। এই অশান্তির প্ররোচনা কে দিল? এই অশান্তি নিয়ে এর আগে থেকেই রাজনৈতিক বিতর্ক চলছে। তাতে ওসিও আহত এবং আমার একজন ভাইও আহত। 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? পরবর্তী শুনানির দিন রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলিও চাইলে হলফনামা দাখিল করতে পারে। নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে করি। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাবে, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি যে কথা বলেছেন তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য করার কোনো অবকাশ নেই। আমাদের প্রতিপক্ষ শক্তি চক্রান্ত করে এই গণ্ডগোলটা করেছিল। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন শান্তি রাখার সমস্ত রকম চেষ্টা করেছে। আমার মনে হয় ভোট নির্ধারিত সময়ে হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে, মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। মুর্শিদাবাদের অশান্তির ঘটনাতেও এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। 26 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সূত্রে দাবি, 17 এপ্রিলের বহরমপুরে অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদ জেলা নিয়ে উদ্বেগে রয়েছে কমিশনও।
ডোমকল সহ একাধিক জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সৌভিক মজুমদার, রুমা পাল ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিউটনের তৃতীয় সূত্র বলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন রাজনীতিতে অবশ্য প্রতিক্রিয়ার ধরনটা বদলে বদলে যায়। এই যেমন একই স্লোগান শুনে কেউ গাড়ি থেকে নেমে তেড়ে যান, আবার কেউ স্লোগান যিনি দিচ্ছেন তাকেই জড়িয়ে ধরেন। আজ বাগডোগরা বিমানবন্দরে দেবকে দেখে একজন জয় শ্রীরাম স্লোগান দেন। স্লোগান দেয়া সেই যুবককে বুকে জড়িয়ে ধরে তারকা প্রার্থী বললেন, বিভাজন তৈরি করে বড় বড় নেতা নেত্রীরাই। কদিন আগে রামনবমীর মিছিলে নিজেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন দেব। সৌজন্যের ছবি, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আরও ভালো লাগছে দেখে যে রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন এমন একজন যিনি এসছেন কিন্তু রাজনীতির বাইরের জগৎ থেকে, একেবারে পেশাদার জগৎ থেকে। বলতেই হচ্ছে শাবাশ দেব। তৃণমূলের নেতা নেত্রীদের সামনে জয় শ্রীরাম স্লোগান এবং তা ঘিরে বিবাদ, উত্তেজনা, বিতর্ক নতুন নয়। তবে ভোটের মধ্যে এর উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার। সৌজন্যে তৃণমূল সাংসদ দেব। তৃণমূল প্রার্থীর প্রচারে মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছন ঘাটালের বিদায় তৃণমূল সাংসদ। বাগডোগরা বিমানবন্দরের বাইরে দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। এর পরের ছবিটা ব্যতিক্রমী। যারা স্লোগান দিচ্ছিলেন হাসি মুখেই তাদের দিকে এগিয়ে যান দেব। যিনি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন তাকেই জড়িয়ে ধরেন, হ্যান্ডশেকও করেন। জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। অনেকে ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে? জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। সম্প্রতি রামনবমীর দিন দেবের মুখেও শোনা গেছিল জয় শ্রীরাম স্লোগান। এবং জয় শ্রীরাম স্লোগান শুনেও হাসি মুখেই দেখা গেল দেবকে। ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব বা বড়লোক, এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এর আগে ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভিক্টোরিয়ায় নেতাজি সংক্রান্ত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। এদিন দেবের সামনে জয় শ্রীরাম স্লোগানে অবশ্য কোনো বিতর্কই তৈরি হলো না। এদিন বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে কুশমন্ডিতে যান দেব। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা শোনা যায় তার মুখে। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যায়, যেই জিতুক না কেন, আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। মঙ্গলবার নিজের প্রচার সভা থেকে দেবের সেই বক্তব্য সবাইকে শোনান সুকান্ত মজুমদার। বাংলা সিনেমার সুপারস্টার সে বলছে, আমি বিপ্লব মিত্র নিয়ে পরে বলবো, আগে সুকান্ত মজুমদার নিয়ে বলছি। কি বলছে? বলছে আমার বিজেপিতে বহু বন্ধু আছে। শোনা যাবে এখান থেকে? তাহলে আমি শুরু দিই। দেব খুব ভালো ছিল, এমনি ভালো ছিল, তো বেকায়দায় পড়ে গেছে, ওই তৃণমূলের হয়ে দাঁড়াতে হয়েছে। তো অসুবিধা নেই, আমি ওর বিরুদ্ধে প্রচারে যাব, ও আমার বিরুদ্ধে প্রচারে এসছে। তবে ভালো মানুষ সম্পর্কে তো খারাপ কথা কি বলবে? এর আগে দেবাংশু ভট্টাচার্য এসেছিল বালুরঘাটে সভা করতে অনেক আগে, এসে বলে গেছিল সুকান্ত মজুমদার ভালো লোক। তো এটা সুকান্ত মজুমদারের অ্যাকসেপ্টেবিলিটি। আপনি যদি দেবের এলাকায় যান তাহলে কি এই সেম ব্যাপারটা আপনার ক্ষেত্রেও আপনি রাখবেন? আমি দেবের এলাকায় যাই, তখন দেখা যাবে কি হবে, ক্রমশ প্রকাশ। 2014 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেব। এবার জিতলে লোকসভায় হ্যাট্রিক। তবে সেই সঙ্গে সৌজন্যের নজিরও তৈরি করে চলেছেন তিনি। সনদ ঝা ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।